চাচি, এই নিন, আপনাকে আমি 500 টাকা দিলাম। এবার চলুন আমার সাথে কাজ করতে। আমার ভাসুরের ছেলে গীতেশের এমন কথা শোনার পর আমি খানিক চমকে গিয়ে বললাম, গীতেশ, এসব কি বলছিস বাবা? আমি তোর চাচি। আমাকে এই কথাটা কি করে বলতে পারলি তুই? গীতেশ আমার কথাটা শুনে বাঁকা হাসি দিয়ে বলল, চাচা তো প্রবাসে থাকে, আর আপনার কোনো খোঁজ খবর ও নিচ্ছে না। পেট চালাতে হলেও তো টাকা চাই। তাছাড়া আমি তো আপনাকে টাকা দিয়ে সাহায্য করছি। এই নিন টাকা, চলুন আমার সাথে। আমি আর কি করব? কোনো উপায় না পেয়ে গীতেশের সাথে আমি আমাদের গেস্ট রুমে চলে আসি। আমি আর গীতেশ গেস্ট রুমে আসতেই গীতেশ আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ তোমাদের বলবো আমার নিজের ভাসুরের ছেলের সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি শতভাগ শিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি তনু। আমার বয়স 25। আমি বিবাহিত। আমার স্বামী প্রবাসে থাকেন। আমার স্বামীর নাম নির্জন। নির্জনের সাথে আমার বিয়ে হয় আজ থেকে 5 বছর আগে। বিয়ের 3 মাসের মাথায় নির্জন নিজের ভাগ্য পরিবর্তনের আশায় প্রবাসে পাড়ি জমায়। নির্জন প্রবাসে পাড়ি জমানোর পর প্রায় 5 বছর কেটে যায়। আমার স্বামী নির্জন প্রবাসে চলে যাওয়ার পর আমার সাথে মাঝে মধ্যে কথা বলতো। নির্জন আমাকে বলেছে যে প্রবাসে তার কোনো কাজের জোগাড় হয়নি। সে এই বিষয়টা নিয়ে খুব চিন্তায় আছে। আমি তাকে আমার সমস্যার কথাটা আর বলিনি। নির্জন প্রবাসে যাওয়ার পর আমাদের সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছিল। পাওনাদারের চাপে ঘর থেকে বাহিরে যাওয়াটা কষ্টকর হয়ে পড়ছিল। আমি একদিন অনেক সাহস করে নির্জনকে বলি পাওনাদারদের টাকার কথা। নির্জন যদিও তখন আমাকে কিছু বলেনি, শুধুমাত্র ফোনটা কেটে দিয়েছে। তারপর আমি অনেকবার চেষ্টা করি তার সাথে কথা বলার জন্য, তবে সে আমার সাথে আর কোনো প্রকার যোগাযোগ করেনি। দেখতে দেখতে 5 বছর কেটে গেল। আমি বুঝতে পারছিলাম না আসলে কি হয়েছে। সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে কেন? এইদিকে আমি এখন না খেয়ে থাকলেও ঘর থেকে বের হই না, কারণ পাওনাদারের কথা আমার মোটেও সহ্য হয় না। আমার ভাসুরের বাজারে বিশাল দোকান আছে, আর তাদের অনেক বড় ব্যবসাও আছে। তারা আমার বাড়িতে যদি খাবার পাঠায় তবে আমি খেতে পারি। আমার ভাসুরের 2 ছেলে। বড় ছেলের নাম গীতেশ। গীতেশ আমাকে অনেক সম্মান ও শ্রদ্ধা করে। আমার সব কথা মান্য করে খুব। আমিও গীতেশকে সব সময় স্নেহ করে থাকি। গীতেশের বয়স 22। গীতেশের থেকে যদিও আমার মাত্র 3 বছরের বড়, তবে সম্মানের দিক থেকে গীতেশ আমাকে যেই পরিমাণে সম্মান করে, যথেষ্ট আমার জন্য। একদিন আমি দুপুরে রান্না শেষ করে স্নান করতে চলে যাই। এইদিকে আমার ভাসুরের বড় ছেলে গীতেশ আমার বাড়ি আসে বাজার নিয়ে। গীতেশ বাড়িতে এসে আমাকে চাচি চাচি বলে ডাকতে থাকে। আমি গীতেশকে আওয়াজ দিয়ে বললাম, গীতেশ বাবা, তুই একটু অপেক্ষা কর, আমি স্নান করছি। গীতেশ আমার কথাটা শুনে বিছানায় বসে অপেক্ষা করতে লাগল। আমাদের স্নান করার ঘরটা মোটেও ভালো না, দরজাটা ভাঙ্গা। এখানে স্নান করতে অনেক অসুবিধা হয় আমার। আমি কোনো মতে স্নান শেষ করে ঘরে আসতেই দেখতে পেলাম গীতেশ আমার ফোনটা হাতে নিয়ে গেম খেলছে। আমি গীতেশকে অনেক বারণ করেছি গেমস না খেলতে, কারণ গেমসের প্রতি আসক্তি মোটেও ভালো কাজ না। আমি গীতেশের হাতে মোবাইল ফোন দেখে খানিক ধমক দিয়ে গীতেশকে বললাম,
এই গীতেশ তোকে এত বারণ করার পরেও তুই ফোন হাতে নিয়েছিস। গীতেশ আমার ধমক খেয়ে দ্রুত ফোনটা রেখে দিয়ে বলল, চাচি আপনি ঘরে নেই দেখে আমি ভাবলাম একটু গেমস খেলি। সরি আর ধরব না আপনার মোবাইল ফোন। আমি মুচকি হাসি দিয়ে গীতেশকে বললাম, আরে পাগল ছেলে, তোকে মোবাইল ফোন নিয়ে আমি কিছু বলেছি নাকি? আমি তো তোকে মোবাইল ফোনে গেমস খেলতে বারণ করছি। এসব গেমস খেলা মোটেও ভালো কাজ না খোকা। এতে করে মানুষ আসক্ত হয়ে পড়ে, পড়াশোনায় ক্ষতিও হয়। গীতেশ আমার উপদেশ শুনে আমাকে বলল, মোবাইল ফোনে গেমস না খেলে কি উপায় আছে? আমাদের মতো ছেলেদের খেলাধুলা করার জন্য তো কিছুই নেই। আমি গীতেশের কথা শুনে মুচকি হাসি দিয়ে বললাম, মাঠে গিয়ে খেলাধুলা করতে পারিস তো? আচ্ছা সেসব ছাড়, দাদা কি পাঠিয়েছে আজ? গীতেশ বলল, এই যে সবজি, চাল, ডাল, তেল আর মাছ। আমি গীতেশের থেকে বাজারের ব্যাগটা নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে গীতেশকে বললাম, আজ দাদা আমাকে সাহায্য করছে বলে আমি দুমুঠো খাবার খেয়ে কোনো মতে দিন পার করছি, অন্যথায় আমার যে কি অবস্থা হতো। গীতেশ আমার কথাটার জবাবে কিছু বলল না। গীতেশ শুধু বলল, চাচি ছাড়ুন সেসব, আমি এখন আসছি, আমার দোকানে কাজ আছে। সন্ধ্যার দিকে আমি আসব কেমন? আমি হ্যাঁ সূচক মাথা নেড়ে গীতেশকে বললাম, ঠিক আছে। অতঃপর গীতেশ চলে গেল। গীতেশ চলে যাওয়ার পর আমি বাজারের ব্যাগটা হাতে নিতেই দেখতে পেলাম লবণ নেই। আমি গীতেশকে গতকাল বলেছিলাম লবণ শেষ হয়ে গেছে, রান্না করার জন্য এক ফোঁটাও নুন নেই ঘরে। গীতেশ ও আমাকে বলেছিল যে আজকে নিয়ে আসবে, তবে সে তো নুন নিয়ে আসলো না। আমি গীতেশকে আবার কল করলাম, তবে গীতেশের ফোনটা বন্ধ আসছে। আমি ভাবলাম দাদাকে কল করি। আমি আমার ভাবনা মতো দাদাকে কল করতেই আমার ভাসুর আমাকে বলল, কি হয়েছে তনু, হঠাৎ কল করলে যে? আমি আমার ভাসুরকে বললাম, দাদা আসলে আমার ঘরে নুন নেই, যদি গীতেশকে দিয়ে এক প্যাকেট নুন। আমি সম্পূর্ণ কথাটা বলার আগেই আমার ভাসুর আমাকে অবাক করে দিয়ে বলল, লবণ যে পাঠাবো টাকা কে দিবে? দেখো তনু, প্রতিটা জিনিস কিনতে টাকার প্রয়োজন হয়, টাকা ছাড়া আমি কখনো কাউকে কোনো জিনিস দেইনি, আর না কখনো দিব। টাকা ছাড়া আর কখনো আমাকে ফোন দিবে না, রাখি। আমি আমার ভাসুরের এমন কথায় খুব চমকে গেলাম। গীতেশ তো এত মাস ধরে আমাকে বলল যে দাদা নাকি আমাকে বাজার পাঠায়, তবে কি সেসব মিথ্যা ছিল? আমি ভীষণ রকম চিন্তায় পড়ে গেলাম, আর ভাবলাম গীতেশ আমাকে মিথ্যা কথা কেন বলল, আর এসব বাজার সে কোথা থেকে আনলো। সন্ধ্যার দিকে গীতেশ লবণের প্যাকেট নিয়ে বাড়ি আসলো। বাড়ি এসে আমাকে ডেকে বলল, চাচি দুপুরে আমার লবণের কথা একদম মাথায় ছিল না, এই নিন এখন নিয়ে এসেছি। আমি গীতেশের হাত থেকে লবণ নিয়ে গীতেশকে জিজ্ঞেস করলাম, আচ্ছা গীতেশ, আমাকে একটা সত্যি কথা বলবে? আজ আমি তোমার থেকে সত্যি জানতে চাই। গীতেশ আমার প্রশ্ন শুনে খানিক ঘাবড়ে গেল। সে হয়তো আঁচ করতে পেরেছে আমি তাকে কি প্রশ্ন করতে পারি। গীতেশ আমাকে বলল, হ্যাঁ চাচি বলুন, কি প্রশ্ন? আমি বললাম, গীতেশ, এই যে তুমি সব সময় আমার জন্য বাজার নিয়ে আসো, এটা কি সত্যি দাদা পাঠিয়েছেন আমার জন্য, নাকি অন্য কিছু? গীতেশ খানেক ভ্যাবাচাকা খেয়ে বলল, আরে চাচি, বাবা ছাড়া আর কে দিবে? বাবাই দিয়েছে। আর আপনি এসব কি প্রশ্ন করা শুরু করেছেন? যান আমার জন্য একটু চা করে নিয়ে আসুন। আমি বুঝতে পারলাম গীতেশ আমাকে মিথ্যা বলছে, আসলে সত্যি অন্য কিছু। আমি গীতেশকে বললাম, সত্যি বলে বল গীতেশ, এসব জিনিস তুই আমার জন্য নিয়ে আসিস না তো? গীতেশ এবার বলল, হ্যাঁ চাচি, আমি নিয়ে আসি, তাও আমার নিজের টাকা দিয়ে।
আমি আপনার কষ্ট দেখতে পারি না। আপনি না খেয়ে থাকবেন এটা আমি মানতে পারবো না। তাই আমি আমার টাকা দিয়ে এসব নিয়ে আসি। আমি গীতেশের উদার মানসিকতা দেখে নীরব হয়ে গেলাম। গীতেশ আমার কথা এত চিন্তা করে, আর আমি কি না এতটা বছর ধরে সেটা কখনো বোঝার চেষ্টাও করিনি। আমি নিজের চোখের জল ছেড়ে দিলাম। গীতেশ আমার চোখে জল দেখে আমার চোখ মুছিয়ে দিল আর বলল, চাচি আপনি দয়া করে কান্না করবেন না। আপনি কান্না করলে আমার ও কান্না চলে আসবে। আমি গীতেশের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, খোকা তোর এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। গীতেশ আমার কথা শুনে মুচকি হাসি দিয়ে বলল, চাচি আমি আপনাকে বলেছি আমার ঋণ পরিশোধ করতে। আমার এটা দায়িত্ব। আমি আমার দায়িত্বের জায়গা থেকে করেছি এসব। আপনি কোনো চিন্তা করবেন না। আমি আছি তো আপনার পাশে। এত চিন্তা করে কাজ নেই। আমাকে একটু চা করে দিন চাচি। মাথাটা খুব ধরেছে। আমি গীতেশের কথা শুনে দৌড়ে চলে গেলাম চা করার জন্য। আমি গীতেশের জন্য চা করে নিয়ে এসে গীতেশের সাথে বসে চা খেয়ে নিলাম। অতঃপর আমি আর গীতেশ গল্প করতে লাগলাম। বেশ কিছুক্ষণ গল্প করার পর গীতেশ আমাকে বলল, চাচি আপনাকে একটা কথা বলবো ভাবছি, তবে কি করছ বলবো সেটা বুঝতে পারছি না। আমি গীতেশকে বললাম, আরে কি কথা বলতে চাও? বলে ফেলো। সমস্যা কোথায়? গীতেশ আমাকে বলল, চাচি চাচা তো আপনার কোনো খোঁজ রাখে না। আপনার তো টাকার প্রয়োজন আছে। এই নিন 500 টাকা। আপনি এই টাকা রাখুন, আর আমার সাথে একটু কাজ করুন। আমি গীতেশের কথা শুনে নীরব হয়ে গেলাম। আমি নীরব হয়ে যেতেই গীতেশ আমাকে আবার বলল, চাচি এই নিন আপনাকে আমি 500 টাকা দিলাম। এবার চলুন আমার সাথে কাজ করতে। আমার ভাসুরের ছেলে গীতেশের এমন কথা শোনার পর আমি খানিক চমকে গিয়ে বললাম, গীতেশ এসব কি বলছিস বাবা? আমি তোর চাচি। আমাকে এই কথাটা কি করে বলতে পারলি তুই? গীতেশ আমার কথাটা শুনে বাঁকা হাসি দিয়ে বলল, চাচা তো প্রবাসে থাকে, আর আপনার কোনো খোঁজ খবর নিচ্ছে না। পেট চালাতে হলেও তো টাকা চাই। তাছাড়া আমি তো আপনাকে টাকা দিয়ে সাহায্য করছি। এই নিন টাকা, চলুন আমার সাথে। আমি আর কি করব? কোনো উপায় না পেয়ে গীতেশের সাথে আমি আমাদের গেস্ট রুমে চলে আসি। আমি আর গীতেশ গেস্ট রুমে আসতেই গীতেশ আমাকে বলল, চাচি আপনি কি আমার কোনো কথায় কষ্ট পেয়েছেন? আমি গীতেশকে বললাম, না খোকা, কষ্ট পাওয়ার কি আছে? তুই আমার কষ্ট দেখতে পারিস না জানি আমি সেটা। টাকা দিয়েছিস, আমার উপকার হয়েছে। এখন আমি যদি কোনো কাজ করে দিয়ে তোর উপকার করতে পারি তবে তো সেটা আমার জন্য বিরাট পাওয়া হবে। তাছাড়া আমিও কাজ করতে চাই খোকা। টাকা না দিলেও আমি কাজ করতাম। গীতেশ আমার কথাটা শুনে খুব খুশি হল। অতঃপর আমি আর গীতেশ গেস্ট রুমে একসাথে কাজ করলাম। সত্যি বলতে গীতেশ আমার এমন করতে খেয়াল রাখে যে আমি গীতেশের প্রতি মুগ্ধ হয়ে যাই। গীতেশের মতো ছেলে আর 10টা হয় না। তার মতো ভালো মনের একটা ছেলেকে আমি পেয়ে নিজেকে ভাগ্যবতী ভাবি। সত্যি মন থেকে গীতেশকে আশীর্বাদ করি আমি। এমন করেই রোজ গীতেশ আমার সেবা করত। আমিও গীতেশের কাজে তাকে সাহায্য করতাম। এমন করেই চলতে লাগলো আমার জীবন। আমি আমার স্বামীকে এখন আর মনে করি না, কারণ আমি জানি সে আর কখনো হয়তো আমার সাথে যোগাযোগ করবে না। আমি গীতেশের ভরসায় বেঁচে আছি। গীতেশ আমার ভাসুরের ছেলে হলেও আমার কাছে সে সব। গীতেশ নিজের বাবা মায়ের সিদ্ধান্তের বিপরীতে গিয়ে আমাকে যেমনভাবে সাহায্য করেছে, এমনভাবে আর কেউ কখনো আমাকে সাহায্য করেনি। আমি গীতেশের কাছে কৃতজ্ঞ।
আমার স্বামী নির্জন আমার সাথে কবে যোগাযোগ করবে বা আমাকে চলার মতো টাকা কবে দিবে সেটা আমি জানি না। তবে যেই পর্যন্ত গীতেশ আমার পাশে আছে সেই পর্যন্ত আমি আর কোনো কিছুকে ভয় করি না। আমার বাবার বাড়ি থেকে হয়তো আমাকে কেউ সাহায্য করার মতো নেই, তাই আমাকে হাজার কষ্ট সহ্য করে হলেও এই বাড়িতেই পড়ে থাকতে হবে। তাছাড়া যে আমার আর কোনো উপায় নেই। বিধাতার নির্ণয়ের উপর আমার বিশ্বাস আছে। আমি জানি একদিন আমার কালো দিন কেটে যাবে। আর যেখানে বিধাতা গীতেশের মতো মানুষকে আমার সাহায্য করার জন্য আমার পাশে পাঠিয়েছেন, তখন আর কোনো অভিযোগ আমার নেই। আমি গীতেশকে খুশি রাখলে আমিও ভালো থাকব। তাই আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি গীতেশকে খুশি রাখতে। যদিও আমি জানি গীতেশ ও আমার কাজে খুশি। গীতেশের সবকিছুতে আমি তাকে সাহায্য করে তাকে খুশি রাখি। আমার মতো চাচি সে কোথায় পাবে? তো বন্ধুরা, এই ছিল আমার ভাসুরের ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।